আসসালামু আলাইকুম। আমি তামজিদ হোসেন শুভ এবং আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বায়োলজি চ্যাপ্টার 12। বায়োলজি চ্যাপ্টার 12-র একটি ভিডিও, যেখান থেকে তোমরা আজকের এই ভিডিও দেখলে বায়োলজি চ্যাপ্টার 12 সম্পর্কে তোমাদের ফুললি একটা ধারণা চলে আসবে। তোমরা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে এবং আমি আশা করি এইখান থেকে যে সিকিউ আসবে সেইখানে তোমরা 10-এ 10 পেতে পারো। বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদেরকে যদি সঠিক হয় তাহলে টিচাররা ফুল মার্ক দেয়। এবং এই চ্যাপ্টারে অনেক কিছু টপিক আছে, কিন্তু সব কিছু টপিকের মধ্যে জাস্ট কয়েকটা জিনিস আছে যেগুলো থেকে সিকিউ এর সব থেকে বেশি কোয়েশ্চেন করা হয়, এবং তার মধ্যে রয়েছে ডিএনএ ডিএনএ এরপরে রয়েছে কালার ব্লাইন্ডনেস, মানে তোমাদের যেই রং শনাক্তকরণের যেই একটি বিষয় রয়েছে সেইটি, এবং তারপরে রয়েছে থ্যালাসেমিয়া, অর্থাৎ এক্স এর মিউটেশনের কারণে যেই দুটি রোগ হয় সেই দুটি রোগ, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের আরএনএ পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য, ক্রোমোসোম পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য, এবং ডিএনএ অনুলিপন পড়তে হবে সৃজনশীলের খ নাম্বারের জন্য। এবং আরেকটি বিষয় আছে যেটা তোমাদের শর্ট কোশ্চেনে সব থেকে বেশি আসে, এমনকি সিকিউর গ নাম্বারে আসতে পারে। সেটা হলো যে একটি শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে, এটার জন্য বাবা বা মায়ের মধ্যে কে দায়ী, এবং এই বিষয়টাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তবে আমরা আজকে সর্বপ্রথম শিখবো যে এক্স এর মিউটেশন কাকে বলে, এক্স এর মিউটেশনের কারণে আমাদের কি কি রোগ হয় এবং ওই রোগগুলা কি কি এক্সেট্রা। তো এর জন্য আমরা প্রথমে এটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি তোমাদেরকে বলবো যে এক্স আসলে একটি ক্রোমোজোম। মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া হলো অটোজোম আর 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম, এবং এটার মধ্যে এই দুটো ক্রোমোজোম হলো এক্স এবং ওয়াই। এবং এই এক্স ও ওয়াই এর মধ্যে ছেলেদের মধ্যে থাকে এক্স ওয়াই এবং মেয়েদের কাছে থাকে এক্স এবং এক্স। এখন মানুষের শরীরে কিছু জিনগত মানে কিছু অসুস্থ জিন থাকে, যেগুলোর কারণে আমাদের এই এক্স ক্রোমোজোমটা ক্ষতিগ্রস্ত হয়। এবং এক্স ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হলে দেখো, ছেলেদের ক্ষেত্রে যদি এক্স ক্রোমোজোমটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তাদের কাছে আর এক্স ক্রোমোজোম থাকে না, অর্থাৎ তারা মানে বেশি আক্রান্ত হয়ে যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যদি যেহেতু দুটোই এক্স, সেহেতু যদি একটা এক্স ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়ও তাদের কাছে আরও একটা এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ তারা এই ধরনের রোগ থেকে আক্রান্ত হওয়া থেকে বেঁচে যায়। তবে কিছু মানুষ আছে যারা হয়ে যায়। এখন দেখো, এই এক্স এর মিউটেশনের কারণে সাধারণত দুইটা রোগ সব থেকে বেশি হয়, একটা হলো কালার ব্লাইন্ডনেস আর একটা হলো থ্যালাসেমিয়া। তো কালার ব্লাইন্ডনেস জিনিসটা কি? কালার ব্লাইন্ডনেস হলো তুমি যখন রং শনাক্ত করতে পারবে না, অর্থাৎ আমাদের মানুষের চোখে একটি কিছু পিগমেন্ট থাকে, যে পিগমেন্টের কারণে মানুষ রং শনাক্ত করতে পারে। যখন তার মধ্যে একটি পিগমেন্ট ক্ষতিগ্রস্ত হয় তখন সে দুইটি রং শনাক্ত করতে পারে না। তার মধ্যে একটি হলো লাল এবং আরেকটি হলো হলুদ। এবং মানুষের এই সমস্যাটা হলো সার্বজনীন সমস্যা। এবং মানুষের যখন একটির বদলে অসংখ্য অসংখ্য বলতে মানে যে কিছু পিগমেন্ট থাকে, তার মধ্যে একের অধিক যদি পিগমেন্ট ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষ এই দুইটি রং ছাড়াও আরো দুটি রং শনাক্ত করতে পারে না। তার মধ্যে একটা হলো নীল এবং আরেকটা হলো হলুদ। এবং দেখা গেছে যে মানুষের বলতে ছেলেদের মধ্যে প্রতি 10 জনের মধ্যে একজন এই কালার ব্লাইন্ডনেস সমস্যায় আক্রান্ত হয়ে থাকে, কিন্তু মেয়েদের মধ্যে বেশি সংখ্যক মানুষ এই কালার ব্লাইন্ডনেসে আক্রান্ত হয় না। কারণ তো তোমরা জানোই এক্স এর মিউটেশন একটা বিষয়টা বললাম। এবং দেখো, এরপরে আমরা যদি থ্যালাসেমিয়াতে আসি, থ্যালাসেমিয়া হলো লোহিত রক্তকোষের একটি ত্রুটিপূর্ণ অবস্থার নাম। এখন দেখো, লোহিত রক্তকোষ সাধারণত দুইটা প্রোটিন দিয়ে তৈরি হয়, একটা হলো আলফা গ্লোবিউলিন আর একটা হলো বিটা গ্লোবিউলিন। এখন কি হয়, আলফা গ্লোবিউলিন যদি ত্রুটিপূর্ণ হয় তখন যেটা হয় সেটা হলো আলফা থ্যালাসেমিয়া। কি থ্যালাসেমিয়া? এই যে আলফা থ্যালাসেমিয়া। আবার যদি বিটা থ্যালাসেমিয়া মানে বিটা গ্লোবিউলিনটা ত্রুটিপূর্ণ হয় তখন যেটা হবে সেটা হবে বিটা থ্যালাসেমিয়া। তো যাই হোক, বিটা থ্যালাসেমিয়া। এখন তোমাদের বুঝতে হবে যে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া এই দুইটি রোগ, অর্থাৎ এই দুইটি রোগ কোন এলাকার মানুষের মধ্যে বেশি হয়। কেননা আমাদের এমসিকিউতে প্রায়ই দেখা যায় যে বলা থাকে যে আলফা থ্যালাসেমিয়া এলাকার মানে আলফা থ্যালাসেমিয়া রোগগুলো কোন এলাকার মানুষের মধ্যে বেশি দেখা যায় এবং বিটা থ্যালাসেমিয়া রোগগুলো কোন এলাকার মানুষের মধ্যে বেশি দেখা যায়।
তো বইতে লেখা আছে, আমি একটু দেখবো কারণ এলাকার নামটা, এই যে দেখো, আলফা থ্যালাসেমিয়া সাধারণত হয় দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকার জনগণের মধ্যে বেশি দেখা যায়। তোমরা নোট করো, এখানে দেখো, নোট করে রাখো জিনিসটা, এটা এমসিকিউতে আসতে পারে না, বেশিরভাগ সময় আসে। মনে করো তোমার একটা আমার কমন চলে আসলো। তো দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে মধ্যপ্রাচ্য, তারপরে চীন ও আফ্রিকার জনগণের মধ্যে বেশি দেখা যায়। এরপরে যদি আমরা বিটা থ্যালাসেমিয়ার কথা বলি, তাহলে বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম হলো কুলির থ্যালাসেমিয়া। তোমাদেরকে এমসিকিউতে আসতে পারে যে কুলির থ্যালাসেমিয়া কাকে বলে, তখন তোমরা বলবা যে বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলে। এবং এই ধরনের রোগগুলো সব থেকে বেশি দেখা যায় ভূমধ্য সাগরীয় এলাকাবাসীদের মধ্যে, ভূমধ্য সাগরীয় এলাকাবাসীদের মধ্যে। তবে এখানে দেখো লেখা আছে কিছু পরিমাণ আফ্রিকান, আমেরিকান ও চীন ও এশিয়াবাসীদের মধ্যেও এই রোগটি দেখা যায়। এখন আমরা দেখবো যে থ্যালাসেমিয়া কয় প্রকার, মানে থ্যালাসেমিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মেজর আর একটা হলো মাইনর। দেখো মেজর, একটা হলো থ্যালাসেমিয়া মেজর আর একটা হলো থ্যালাসেমিয়া মাইনর। এখন তোমরা বলতে পারো যে থ্যালাসেমিয়া মেজর কি, থ্যালাসেমিয়া মাইনর কি। দেখো থ্যালাসেমিয়া মেজর হলো যখন বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়ার আক্রান্ত অথবা বাহক থাকে। আক্রান্ত আর বাহক কিন্তু আলাদা। বাহক কাকে বলে, যে আমার কাছে এই জিনটা আছে কিন্তু আমি জিনিসটা আক্রান্ত না, এরকম। আর আক্রান্ত মানে তো আমি অলরেডি অ্যাটাক্ট হয়ে গেছি। এখন মেজরের বেলায় বাবা ও মা উভয়ে আক্রান্ত অথবা বাহক থাকে, এবং এক্ষেত্রে যে শিশু জন্ম নেয় তার ক্ষেত্রে দেখা যায় যে সে আক্রান্ত হয়ে যায়, কারণ বাবা ও মা দুজনই আক্রান্ত অথবা বাহক, সে অথবা মানে তার মধ্যে থ্যালাসেমিয়া বাহকটা যাবেই যাবে, মানে থ্যালাসেমিয়া যে বিষয়টা এটা যাবেই যাবে। আবার দেখো মাইনরের ক্ষেত্রে কি হয়, মাইনরের ক্ষেত্রে হয়তো বাবা নয়তো মা যে কোনো একজন বাহক অথবা আক্রান্ত থাকে। তাহলে আমরা মেজরের বেলায় কি পেলাম, বাবা ও মা দুজনেই আক্রান্ত অথবা বাহক, আর মাইনরের বেলায় হয়তো বাবা নয়তো মা যে কোনো একজন আক্রান্ত বা বাহক। এখন তোমাদের এই বিষয়টার নিচে দেখবে একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এই চিত্রটা অনেকে বুঝতে পারো না, তবে এই চিত্রটা খুব ইজি এবং আমি চিত্রটা তোমাদেরকে এখন বোঝাই দিব। আমি আশা করি যতদিন বায়োলজি পড়বা ততদিন তোমাদের এই চিত্রটা মনে থাকবে, যে না চিত্রটা শিখছিলাম ওই দিন। চিত্রটা একদম ইজি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। চিত্রটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি, আমি আমার মতো করে আঁকবো, তোমরা ওটা বুঝে নাও। দেখো এটা হলো বাবা, এটা হলো মা। এখন বাবার কি হয়েছে, সে অর্ধেক আক্রান্ত বলতে আমি বোঝাচ্ছি যে তার মধ্যে বাহক রয়েছে, মানে সে থ্যালাসেমিয়ার বাহক কিন্তু সে আক্রান্ত না। সেম মাও কি, মা হলো থ্যালাসেমিয়ার বাহক কিন্তু সে আক্রান্ত না। এখন কথা হলো যে তাদের যদি কোনো বাচ্চা হয় তাহলে সেই বাচ্চা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ থ্যালাসেমিয়াতে একদম আক্রান্ত এটার সম্ভাবনা কত পার্সেন্ট, অথবা একদম সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, অথবা ওই বাচ্চা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট যেই বাচ্চাটা আক্রান্ত না কিন্তু বাহক, সেটা আমরা এখন দেখব। এখন দেখো বাবার ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু সে জাস্ট বাহক আক্রান্ত না, তাই তার একটা জিন সুস্থ আর একটা জিন অসুস্থ। এই যে আমরা মনে রাখবো, আর হলো সুস্থ আর এই ছোট হাতের আর হলো অসুস্থ। বইতে তোমরা দেখে নিও কোনটাকে সুস্থ আর কোনটাকে অসুস্থ বলছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এবার মায়ের ক্ষেত্রেও কি হয়েছে, যে একটা জিন সুস্থ আর আরেকটা জিন অসুস্থ। এখন যখন এই দুইটা তোমার মিলবে, অর্থাৎ বাচ্চা হবে, তখন দেখো কি হয়, এই যে বাবার সুস্থ জিনের সাথে মার সুস্থ জিন আসবে, যার ফলে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হবে সুস্থ। ঠিক আছে, এরপরে দেখো বাবার সুস্থ জিনের সাথে মার অসুস্থ জিন আসবে, যার ফলে বাচ্চা হবে কি, মানে একটা জিন সুস্থ পাইছে আরেকটা জিন অসুস্থ পাইছে, তার মানে বাচ্চাটা আক্রান্ত না কিন্তু বাচ্চাটা বাহক, অর্থাৎ বাচ্চাটা বাহক। ঠিক আছে, এরপরে দেখো বাবার অসুস্থ জিনের সাথে মায়ের সুস্থ জিন আসছে,
এক্ষেত্রেও কি একটা অসুস্থ জিন আরেকটা সুস্থ জিন, যার ফলে এখানেও হবে বাহক। এখন বাবার অসুস্থ জিনের সাথে যদি মায়েরও অসুস্থ জিন আসে, তাহলে এই ক্ষেত্রে বাচ্চাটা হবে আক্রান্ত, অসুস্থ বা আক্রান্ত। এখন যদি আমাদের কোশ্চেনে বলে যে বাবা ও মা দুজনই বাহক তবে আক্রান্ত নয়, এখন যে বাচ্চাটা সেই বাচ্চাটা সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, তখন আমরা দেখব 100%-এর মধ্যে 100%-এর মধ্যে এই সুস্থ হওয়ার সম্ভাবনা জাস্ট 25%। 25%, তাই না? কারণ এখানে দেখো সুস্থ মাত্র একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা, 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা সুস্থ, মানে একটা বাচ্চা সুস্থ হবে। এখন যদি আমরা 100-কে যদি 25 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, 100-কে যদি 25 দিয়ে ভাগ দেই, তাহলে দেখো কত আসে, 4, অর্থাৎ 4টা বাচ্চা। এখন 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাই কি সুস্থ হবে, যার ফলে এই বাচ্চাটার সুস্থ হওয়ার সম্ভাবনা হবে 25%। আবার যদি বলে বাচ্চাটা অসুস্থ হওয়ার সম্ভাবনা কত, তখনও দেখো অসুস্থ কি আর কোনো বাচ্চা আছে? না, নাই, শুধুমাত্র একটা বাচ্চাই অসুস্থ হতে পারবে। তো এই ক্ষেত্রে অসুস্থ বাচ্চার সম্ভাবনা 25%। এখন আমরা তো জানি 4 25 100, তার মানে এগুলোও 25 করে, 25 25। তবে এখানে একটা জিনিস আছে, জিনিসটা হলো যদি বলে যে বাচ্চা শুধু বাহক হবে কিন্তু আক্রান্ত হবে না, তাহলে এটার সম্ভাবনা কত পার্সেন্ট? তখন তুমি দেখবা যে এখানে একটা সুস্থ জিন পাইছে, একটা অসুস্থ জিন পাইছে, একটা বাহক তো 25% হয়েছে, আবার এদিকেও একটা সুস্থ জিন আর একটা অসুস্থ জিন পাইছে, তো এখানেও কি 25% হয়েছে। এখন এই দুইজনই তো বাহক, এখানে না একজন সুস্থ ছিল, এখানে একজন অসুস্থ ছিল, যার কারণে এটাও 25% হয়েছে, এটাও 25% হয়েছে, এগুলো 25%। কিন্তু এখানে তো দুইজনই বাহক, দুইজনই সেম, যার ফলে এই 25% যোগ 25% দুটো মিলে হবে 50%। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি আমাদের প্রশ্ন এমন আসে, আমি তোমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছি, যদি প্রশ্ন এমন আসে বাবা ও মা উভয়ই বাহক কিন্তু আক্রান্ত নয়, এরূপ হলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা 25%, বাচ্চার বাহক মানে কিন্তু আক্রান্ত না এরকম সম্ভাবনা 50%, এবং বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা জাস্ট 25% হবে। এবং এইভাবে যদি তোমরা অ্যান্সার করতে পারো, তাহলে আমি আশা করি তোমাদের 10-এ 10 দিতে টিচার একটু দ্বিধাবোধ করবে না। তাহলে আমরা কি শিখলাম? এক্স এর মিউটেশন শিখলাম, তারপরে আমরা কালার ব্লাইন্ডনেস শিখলাম, আমরা শিখলাম কি থ্যালাসেমিয়া। এখন দেখো এই তিনটা জিনিসই কিন্তু অধ্যায়ের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে যা রয়েছে ডারউইন তত্ত্ব, সেটা তোমরা জাস্ট রিডিং করে নিবা, সেটাতে আহামরি কোনো কোয়েশ্চেন আসে না, মাঝে মধ্যে কয়েকটা এমসিকিউ আসে, কয়েকটা বলতে একটা দুটো এমসিকিউ আসে। এরপরে তোমাদের ওদের থেকে মাস্ট ডিএনএ গঠন পড়তে হবে। দেখো ডিএনএ গঠন এটা আমার মনে হয় না বায়োলজিতে সবকিছু পড়ানো লাগে, জাস্ট কয়েকটা জিনিস বুঝাই দিলেই তোমরা বুঝতে পারো। ডিএনএ গঠনটা তোমরা পড়বে, আমি আশা করি যেহেতু ক্লাস 9-10-এ পড়ো, ডিএনএ গঠন তোমরা পড়তে পারো। আরএনএ ডিএনএ আরএনও তোমরা পারবা, ইজি আছে। এরপরে জানো তোমরা ম্যান্ডেলের কিছু মটরশুঁটি গাছের কিছু জিনিস আছে যেগুলো তোমরা রিডিং পড়তে হবে। এখন ওই ক্ষেত্রে কি হয়, বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ খাটো এরকম এল পাওয়া যায়, প্রচ্ছন্ন, যাই হোক ওই জিনিসটা তোমরা রিডিং করে নিও। ওইখান থেকে বেশি একটা কোশ্চেন আসে না, কিন্তু 2024 সালে মেবি কয়েকটা বোর্ডে আসছিল, দেখে নিও, ওটা ইজি আছে। এরপরে তোমাদের মাস্ট করতে হবে ডিএনএ অনুলিপন, কারণ ডিএনএ অনুলিপন আমাদের শর্ট কোশ্চেনের জন্য কিন্তু আসে। ডিএনএ অনুলিপন কাকে বলে? দেখো ডিএনএ অনুলিপনে কি হয়, একটা ডিএনএ ভেঙে নতুন আরেকটা ডিএনএ তৈরি করে। এখন এই ক্ষেত্রে তোমার ডিএনএ নিচ থেকে ভাঙতে থাকে এবং আবার নতুন করে হতে থাকে, এই জিনিসটা তোমাদের জাস্ট রিডিং করলে হবে আমি আশা করি। যাই হোক, তো এই অধ্যায় থেকে আমি লাস্ট একটা জিনিস বলে দিই, সিকিউ এর জন্য তোমাদের পড়তে হবে যে কালার ব্লাইন্ডনেস এবং থ্যালাসেমিয়া, অর্থাৎ এটা আর হলো থ্যালাসেমিয়া। এই দুটো জিনিস মাস্ট পড়তে হবে। এরপর তোমাদের পড়তে হবে ডিএনএ গঠন। এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সিকিউর জন্য। তবে এর বাইরে একটা জিনিস আছে যেটা তোমাদের পড়লে ভালো, সেটা হলো ওই যে ম্যান্ডেলের ওই মটরশুঁটি গাছের বিষয়টা। এরপর আসো আমি তোমাদেরকে এসকিউ, যেহেতু তোমাদের এসকিউ আছে,
তো এসকিউ বা শর্ট কোয়েশ্চেন বা 2 মার্কের বা মানে আর কি সৃজনশীলের খ নাম্বার অর্থাৎ 2 মার্কের জন্য তোমাদের পড়তে হবে ক্রোমোজোম। ঠিক আছে, তোমরা ক্রোমোজোমটা পড়বা। ক্রোমোজোম পড়তে হবে, ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন। আর আরেকটা যে জিনিসটা সবথেকে বেশি আসে, এটা অনেক সময় মানে গ নাম্বারেও দিয়ে দেয়, সেইটা হলো মানুষের লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ। এবং এর বাইরেও তোমরা ডিএনএ টেস্ট করতে পারো, বাট ওটা আহামরি আসে না। এখন দেখো তোমাদের জাস্ট লাস্টে লিঙ্গ নির্ধারণটা আমি বুঝাই দিব, এবং এটা বুঝালে আমি আশা করি তোমাদের এই অধ্যায়ে বোঝার মতো যা ছিল সব শেষ, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। বাকি আছেই তো জাস্ট ডিএনএটা, মানে ডিএনএর গঠনটা, আর এই গঠনটা তো মুখস্থ করতে হবে। দেখো বর্তমানে দেখা যায় যে অনেক জায়গায় বাচ্চা ছেলে বা মেয়ে হওয়ার জন্য অনেক সময় অনেক ঝামেলা হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে ছেলে কেন হলো, মেয়ে কেন হলো, মায়ের দোষ। কিন্তু না, কারণ কি আমরা কিন্তু আগে দেখছি যে ছেলেদের থাকে এক্স এবং ওয়াই, মেয়েদের থাকে এক্স এবং এক্স, তাই না? তার মানে বাবার কাছে এক্স এবং ওয়াই থাকে, মায়ের কাছে এক্স এবং এক্স থাকে। এখন বাবার এক্স যদি মায়ের এক্স এর সাথে যায় তাহলে এখানে বাচ্চা হবে মেয়ে, স্বাভাবিক। কিন্তু বাবার ওয়াই যদি মায়ের এক্স এর সাথে যায়, অর্থাৎ তাহলে এখানে কি হলো, এক্স ওয়াই হলো, তো এই ক্ষেত্রে কি হবে, বাচ্চা হবে ছেলে। অর্থাৎ মায়ের তো দুটো এক্স, তার তো এক্স এর সাথে মিলিত হবে, কিন্তু বাবার রয়েছে একটা এক্স এবং একটা ওয়াই। তো বাবার উপর নির্ভর করে যে বাচ্চা ছেলে নাকি মেয়ে, কারণ যদি এক্স এবং এক্স হয় তাহলে মেয়ে, এবং যদি ওয়াই এবং এক্স বা এক্স ওয়াই হয় তাহলে ছেলে। অর্থাৎ যদি তোমাদের কোশ্চেনে আসে, যদি না, এই কোশ্চেনটা অবশ্যই আসে যে বাচ্চা ছেলে অথবা মেয়ে হওয়ার জন্য কে দায়ী, তখন তোমরা এই ব্যাখ্যাটা দিয়ে বলতে পারো যে বাবা দায়ী, এই যে ক্রোমোজোম এটার মাধ্যমে। তো আমি আশা করি এই এতটুকুর ফলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট, এবং এই চ্যাপ্টার থেকে মোটামুটি যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও, অ্যান্ড ফ্রেন্ডদের শেয়ার করে দিও, তারা হয়তো উপকৃত হতে পারবে, আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।